হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমি কথা বলবো পর্তুগালে কিভাবে স্টুডেন্ট ভিসায় আসবেন, পর্তুগালে স্টুডেন্ট ভিসায় আসতে গেলে কোন প্রোগ্রামে আসলে বেস্ট হবে, কত দিনে ন্যাশনালিটি পাবেন, টিউশন ফি কত, এবং অন্যান্য সুযোগ সুবিধা এবং ছোটোখাটো কিছু অসুবিধা নিয়ে। তো প্রথমেই শুরু করি যে পর্তুগালে কেন আসবেন স্টুডেন্ট ভিসায়। আমার জানা মতে ইউরোপের মধ্যে সব থেকে কম খরচে আপনি পর্তুগালেই পড়তে পারবেন, কারণ এখানে 2,500 থেকে 4,000 ইউরোর মধ্যে টিউশন ফিগুলো অফার করা হয়, যেটা কিনা অন্যান্য সব কান্ট্রির তুলনায় আমার জানা মতে সবচেয়ে কম। এত কম টিউশন ফিতে আপনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে পড়বেন, এর থেকে ভালো অপরচুনিটি আমার কাছে তো মনে হয় না যে আর কিছু আছে। কারণ অনেকে আমাদের মতো অনেক ভাই আপুরা আছেন যারা কিনা ইউরোপে পড়তে আসার স্বপ্ন দেখেন, কিন্তু হাই রেঞ্জের টিউশন ফি এর কারণে সাহস করতে পারেন না। তো তাদের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট অপশন। পর্তুগাল সবার পছন্দের শীর্ষে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে সহজ শর্তে এবং খুব অল্প সময়ে ন্যাশনালিটি দেয়া। তো এই ব্যাপারটাতে কিন্তু পর্তুগাল পুরো ইউরোপের মধ্যে একদম টপে অবস্থান করতেছে এখন পর্যন্ত। তো যদি আপনি এখন আমি স্টেপ বাই স্টেপ বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি কোন প্রোগ্রামে আসলে আপনার জন্য ব্যাপারটা ইজি হবে। মামা আমি একটু কথা বলতেছি, একটু চুপ করো। তো আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন সেটা আপনার জন্য বেস্ট হবে, কারণ আমি যাদের সাথে কথা বলছি এ পর্যন্ত স্টুডেন্ট ভিসায় আসছে ম্যাক্সিমামই দেখছি যে তারা মাস্টার্স প্রোগ্রামে আসছে। আন্ডার গ্রাজুয়েশন আসা যাবে না ব্যাপারটা এমন না, বাট মাস্টার্সে আসলে সব থেকে ভালো, কারণ খুব অল্প সময়ে আপনি কিন্তু আপনার যে কার্ডটা স্টুডেন্ট কার্ড থেকে আপনি কিন্তু লেবার কার্ড, যেটা মানে যেই কার্ডটা মোটামুটি যারা আপনি পরবর্তীতে একটা জব ম্যানেজ করে কনভার্ট করবেন, তো এই সময়টা খুব শর্ট হয়। আর মাস্টার্সে আসলে আরেকটা বেনিফিট আছে, আপনি মাস্টার্স করলেন, আপনি যদি চান যে না আমি স্টুডেন্ট অবস্থায় আরেকটা মাস্টার্স করবো, করেও আপনি সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারবেন, সেটাও অসুবিধা না। আবার আপনি যদি মনে করেন যে আপনি মাস্টার্স শেষ করে আপনি যদি আপনার কার্ডটাকে, যেটা বললাম লেবার কার্ডে আপনি ট্রান্সফার করবেন, করে আপনি জব শুরু করবেন, তাও করতে পারেন। আর এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু পর্তুগালে পড়তে আসলে আপনাকে ফুল টাইম জব করার পারমিশন দিবে। এছাড়া আরও সুবিধা হচ্ছে আপনি যেদিন ভিসা পেলেন, আপনার নামে যেদিন ভিসা ইস্যু হলো ওই দিন থেকে শুরু করে 5 বছর কাউন্ট হওয়া যেদিন শেষ হবে সেই দিনই কিন্তু আপনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই অপরচুনিটিটা একটা লুফে নেওয়ার মতো অপরচুনিটি। যারা ইউরোপে আসছে এবং ডকুমেন্ট নিয়ে যারা কষ্ট করছে শুধু তারাই জানে যে কি পরিমাণে হ্যাসেল এটা। পর্তুগাল এই যে একটা গোল্ডেন অপরচুনিটি দিয়ে রাখছে, এটা আমরা তো কিছুদিন আগে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমরা খুবই টেনশনে ছিলাম যে 5 বছরকে 10 বছর না করে দেয়, বাট আলহামদুলিল্লাহ এখনো এই সুযোগটা বলবৎ আছে। এমনকি আরো সহজ করে দিছে, কারণ আগের নিয়ম ছিল হচ্ছে যে আপনার ফিঙ্গার বা যেহেতু আমার হাজব্যান্ড আমার আগে আসছে সেই জন্য এই কথাটা আমি তার কাছে শুনতেছি, আর আমরা যেহেতু পর্তুগালেই আছি তো তার কাছ থেকে আমি একটু শুনে নিই কোন সময় থেকে টাইমটা কাউন্ট করতো। আচ্ছা, তার মানে আগে ছিল আপনি প্রথম রেজিডেন্স কার্ড যেটা পাবেন তখন থেকে 5 বছর, বাট এখন সেটা আরো সহজ হয়ে গেছে যে আপনার যেদিন থেকে ভিসা ইস্যু হয়েছে ওই দিন থেকে। তার মানে কতটা সহজ চিন্তা করেন, সেই দিন থেকে আরে ওদের তো ওইটাই ভিসা থেকে আগে থেকেই ছিল, ওটা তো চেঞ্জ হয় না। সেফ এন্ট্রি কাহিনী আলাদা, ওদের ক্যাটাগরি আলাদা না। আচ্ছা, তার মানে হচ্ছে এটা যারা অন্যান্য ক্যাটাগরিতে আসতো আগে তাদের জন্য, বাট স্টুডেন্টরা আগে থেকেই মানে ভিসা ইস্যু হওয়া থেকে শুরু করে 5 বছর কাউন্ট শেষ হওয়ার পরে যেই তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারতো। তো নিয়মটা সেমই আছে, কারণ আমি তো স্টুডেন্ট হিসাবে আসিনি তাই আমাকে একটু জেনে নিতে হলো। তো তারপরে যে সুবিধাটার কথা বলতেছি, যে আপনি ফুল টাইম জব করতে পারবেন, প্লাস আপনি চাইলে আপনার স্পাউস নিয়ে আসতে পারতেছেন। আপনি যখন হচ্ছে ওয়ার্ক পারমিটে চলে যাবেন, আপনি যে কার্ডটা ট্রান্সফার করে নেবেন একটা জব ম্যানেজ করে, যে কোনো জব, এখানে কোনো ম্যান্ডেটরি একটা নাই, এস্টিমেট একটা নাই যে আপনার এত স্যালারি না পাইলে আপনার কার্ডটা ট্রান্সফার হবে না। মানে এই ব্যাপারটা কিন্তু অনেক দেশে, যেমন সুইডেনে ছিল। সুইডেনে একজন আপু গত বছর আমাদের বাসায় আসছিল, তো ওনার কাছে শুনলাম যে ওনারা হচ্ছে অলরেডি পিআর এর অ্যাপ্লাই করে দিছে, কিন্তু এখন এসে অনেক স্কেলটা অনেক হাই করে দিছে যে এত ইউরোজ না হলে
ক্রোনা, ওখানে বলে সুইডিশ ক্রোনা। তো এত হাজার ক্রোনা না হলে তাদের হচ্ছে দিবে না, পিআর দিবে না। তো এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি একটা জব অ্যারেঞ্জ করে আপনি কার্ডটাকে করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। আপনি আপনার বাবা মা দুজনকে নিয়ে আসতে পারবেন। হচ্ছে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি, মানে এটা খুব কঠিন কিছু না, একজন লয়ার ধরে আপনি ইজিলি করতে পারবেন। 5 বছর থাকার পরে আপনি যেটা বললাম যে আপনার তো ন্যাশনালিটি হয়ে যাবে 5 বছর হয়ে গেলে। অ্যাপ্লাই করার পরে হয়তো কিছুদিন সময় লাগবে। এর পরবর্তীতে এই পর্তুগালটা হচ্ছে ব্যবসার জন্য একদম বেস্ট একটা জায়গা। এখানে মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ব্যবসা করে, এরকম অনেক বাঙালি আছে, লক্ষ কেন কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আপনি যদি মনে করেন যে আমি অন্য কোনো কান্ট্রিতে চলে যাব, আপনার ন্যাশনালিটি আছে, ইউরোপ আপনার জন্য উন্মুক্ত। মূল ব্যাপারটা কিন্তু ইউরোপে একজন ইউরোপিয়ান সিটিজেন আপনি, অতএব তখন ইউরোপ আপনার। আপনি কোথায় যাবেন, কোথায় সেটেল হবেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। এতগুলো সুবিধার মধ্যে একটা অসুবিধার কথা বলি। আপনি যখন আসবেন তখন আপনি চেষ্টা করবেন মিনিমাম 2 থেকে 3 মাস আপনার হয়তো জব, যদি আপনি সামার সিজনে আসেন, যেমন সেপ্টেম্বরের জন্য যদি আপনি ট্রাই করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে জব পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। আর যদি উইন্টারের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে একটু না, ভালো পরিমাণ জব ক্রাইসিস থাকে পুরো ইউরোপে। জবটা একটু ক্রাইসিস দেখা দেয় ওই সময়, বাট জব 2 মাস 3 মাস এর মধ্যে ইনশাল্লাহ আপনারা মানে স্মার্টলি খুঁজলে পেয়ে যাবেন। আপনারা অনেকে যদি ইংলিশটা ভালো থাকে, সেক্ষেত্রে কাস্টমার কেয়ারগুলোতে অনেক কম্পিটিশন এই মুহূর্তে বেড়ে গেছে, যেহেতু ইমিগ্রেন্ট অনেক বেশি। একটু ট্রাই করলে ভাগ্য ভালো হলে পেয়ে যেতে পারেন। তারপরে ট্যুরিস্ট যে সেক্টরটা, এখানেও জব মানে খুঁজলে কোথাও না কোথাও জব অ্যারেঞ্জ হয়ে যাবে। তো সেখানে বেসিক স্যালারি যেটা 740, 820 বা 40 এরকম। তো 840 ইউরো, 20 বা 40 ইউরো, এটা হচ্ছে বেসিক স্যালারি। এই স্যালারিতেই হয়তো বা জব পেয়ে যাবেন, যেহেতু আপনার লিগাল। তো যারা ইলিগাল আগে আসতে পারতো, তো সেক্ষেত্রে অনেক কম স্যালারিতে বাঙালি অনেকে আছেন যারা কাজ করাতো। তো যেহেতু আপনার লিগাল, আপনারা ট্রাই করলে বেসিক স্যালারিতে জব পেয়ে যাবেন, বাট একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে সেই প্রস্তুতিটা নিয়ে আসতে হবে। এছাড়া আরেকটা যে দিক, এটা সাবধান থাকার জন্য আমি বলতেছি, আপনারা যখন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনি যদি সেপ্টেম্বরের সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন জুলাইয়ের মধ্যে আপনার হচ্ছে ভিসার কাজটা সেরে নেয়ার। তার কারণ হচ্ছে আপনি যদি এমন হয় যে আপনার সেপ্টেম্বরে আপনার ক্লাস শুরু হয়ে গেছে, এদিকে আপনি ভিসা পেতে তখনও লেট হচ্ছে, অথবা আপনার ভিসাটা রিফিউজ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে টিউশন ফিটা দিচ্ছেন, ওটা কিন্তু ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে ফেরত দিতে চায় না, ঝামেলা করে। তো আপনি এই জন্য ভিসার ঝামেলাটা আগেই সেরে নেবেন, সেক্ষেত্রে আপনার জন্যও ভালো, আর ইউনিভার্সিটির ঝামেলা থেকেও বেঁচে গেলেন। তো এই হচ্ছে আমার মনে হয় বেসিক ব্যাপার। আর অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়াতে যেতে হয়, কারণ বাংলাদেশে পর্তুগালের কোনো অ্যাম্বাসি নেই। সেক্ষেত্রে আপনার যেতে হবেই হচ্ছে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়া যেহেতু এখন ভিসা দিচ্ছে না, তাহলে কি আমাদের হবে না? ব্যাপারটা এমন না। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ যে সরকার প্রধান, উনি কিন্তু আপনার চেষ্টা করতেছেন যে সবগুলা দেশের, ইউরোপের সবগুলা কান্ট্রির এম্বাসি হোক বা কনসুলেট হোক, যেটাই হোক, মানে যেটার মাধ্যমে সরাসরি বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেটার ব্যবস্থা করা। আশা করি আগামী 2-3 মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার ক্রোয়েশিয়া নিয়ে একটা ভিডিও, ক্রোয়েশিয়া না, এস্তোনিয়া নিয়ে একটা ভিডিওতেও আমি এই ভিসার সমস্যা নিয়েই আলোচনা করতেছিলাম। সেখানেও বলছি যে পার্শ্ববর্তী বিভিন্ন কান্ট্রি আছে, নেপাল, ভুটান, এছাড়া থাইল্যান্ড হতে পারে, মালয়েশিয়া হতে পারে, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু পর্তুগালের আছে, এম্বাসি আছে। তো সেইখান থেকেও আপনারা প্রসেসিংটা করতে পারেন। আর আশা করি আগামী 2-3 মাসের মধ্যে এই ঝামেলাটা থাকবে না। আর হ্যাঁ, আগে মাস্টার্সে আসতে কোনোরকম কোনো আইএলটিএস এর স্কোর লাগতো না, বাট এখন তারা একটা সিদ্ধান্তে আসছে যে এখন থেকে সম্ভবত আইএলটিএস এর স্কোর লাগবে। সেক্ষেত্রে মাস্টার্সে আই থিঙ্ক 6 পয়েন্ট লাগবে। আইএলটিএস এটা খুব একটা মানে হিউজ না, সহজেই 6 পয়েন্ট উঠানো সম্ভব। আর আমি একটা কথা আসলে ডোন্ট মাইন্ড, আপনারা কেউ কিছু মনে করবেন না, একটু স্যাভেজ ভাবেই বলতে চাই, 6 পয়েন্ট না উঠাতে পারলে আসলে দেশের বাইরে ইউরোপে পড়তে আসার দরকার নেই। কারণ আপনি না পর্তুগিজ পারেন না, তাদের যে মাদার টাং সেটা পারেন না, এখন আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাও পারেন না, আপনি স্টুডেন্ট ভিসা এসে কিভাবে সার্ভাইভ করবেন বলেন তো? বহুত ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। তো মিনিমাম 6 পয়েন্ট পাইলে সেক্ষেত্রে আপনি এসেও আপনার একটা জব পাওয়ার একটা চান্স থাকে।
কারণ ইংলিশ বেসড কিন্তু অনেক জব থাকে, সেগুলাতে যদি ইংলিশের ফ্লুয়েন্সি ভালো থাকে তো ইনশাল্লাহ চেষ্টা করলে আশা করা যায় জব পাবেন। তো ঠিক আছে, আমার মনে হয় আমি বেসিক পয়েন্টগুলো বলতে পারছি। ভালো একটা কনসালটেন্সি খুঁজে, যাতে ফ্রড না হন, প্রতারিত না হন, তো সেরকম একটা কনসালটেন্সি খুঁজে অ্যাপ্লাই করেন। পর্তুগাল আপনার জন্য হতে পারে ইউরোপে সেটেল হওয়ার বেস্ট একটা অপশন। স্যালারি যে অন্যান্য ইউরোপের যে কি বলবো রিচ কান্ট্রিগুলোর থেকে কিছুটা ভালো পরিমাণে কম পাবেন, কিন্তু আপনি 100% ভালো কোথাও পাবেন না, কারণ আপনি এতগুলো ফ্যাসিলিটিস পাচ্ছেন। তো এইটুকু তো কনসিডার করতে হবে। ন্যাশনালিটি পেয়ে যান, তারপরে আপনি ব্যবসা করেন, আপনি অনেক টাকা কামাইতে পারবেন, আপনি অন্য দেশে মুভ করেন, অনেক টাকা কামাইতে পারবেন। বাট সেটেল হওয়া এটা এত সহজ না। পর্তুগাল যত সহজে আপনাকে সেটেল হওয়ার এবং ন্যাশনালিটি দেওয়ার, ইউরোপের ন্যাশনালিটিটা যে কতখানি মানে ইম্পর্টেন্ট সেটা যখন আসবেন তখনই বুঝতে পারবেন। একটা লাল পাসপোর্টের অনেক দাম। আপনি ইয়াতে যান, ভিডিও শেষ করার আগে একটা মজার কথা বলি, আপনি এয়ারপোর্টে যান, আপনার কাছে যদি একটা লাল পাসপোর্ট থাকে, আপনি ইউরোপিয়ান, আপনাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে। আপনাকে হচ্ছে ইজিলি আপনি মানে বিশাল লম্বা লাইন, আমরা দাঁড়ায় আছি, এদিকে ইউরোপের সিটিজেন একজন, তাকে একদম সাইড দিয়ে ছোট্ট একটা লাইন দিয়ে ঢুকায় নিয়ে চলে যাবে। তো এগুলা কিন্তু বিশাল ব্যাপার। এছাড়া অনেক সুবিধা আছে, সেগুলো আপনারা যারা বাইরে পড়তে আসতে চান অবশ্যই জানেন, কারণ ঘাটাঘাটি না করে মানুষের আগ্রহ হয় না বাইরে আসার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কোন দেশের স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।